আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকের ভিডিও লেসনটিতে আমরা এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 6 নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে মোলের ধারণা এবং রাসায়নিক গণনা। তো চলো শুরু করে নিই। তো প্রথমে আলোচনা করে নিতে যাচ্ছি এই ভিডিও লেসনটিতে শেষে আমরা কি কি শিখতে যাচ্ছি, হ্যাঁ, বা আমাদের লার্নিং আউটকামস গুলো কি কি। ফার্স্টেই দেখো, এই চ্যাপ্টারটা যেহেতু মোল নিয়ে, তো শুরুতেই আমাদের কিছু কি কনসেপ্ট আলোচনা করতে হবে। ফর এক্সাম্পল, পরমাণু কি জানতে হবে, অণু কি, মৌলের অণু, যৌগের অণু কি সেটা জানতে হবে। এবং এখানে আমরা অণু পরমাণু নিয়ে একটা কুইজ ডিসকাশন করব। এরপরে হচ্ছে আমরা এই অধ্যায়ের যেটা দিয়ে শুরু হচ্ছে মৌল দিয়ে, তো মৌল সম্বন্ধে জানবো, মৌল রিলেটেড প্রবলেম সলিউশন করব এবং টপিক ওয়াইজ বোর্ড কোয়েশ্চেন এমসিকিউ সলভ করব। ওকে, তো চলো শুরু করা যাক। ওকে, ফার্স্টে দেখো পরমাণু বা অ্যাটম কি। আচ্ছা, খেয়াল করো, যদি আমি বলি যে এখানে ধরো অক্সিজেন আছে, এই অক্সিজেন পরমাণুকে তুমি যদি ভাঙো, হ্যাঁ, বা অক্সিজেন পরমাণুকে কি আর ভাঙা যাবে না? অক্সিজেন পরমাণুকে আর ভাঙা যাবে না। এবং এই অক্সিজেনের মধ্যে তুমি কি অক্সিজেনের ধর্মই পাবে, তাই না? যদি আমি কার্বন পরমাণুর কথা বলতাম, তাহলে কার্বনের মধ্যে কি থাকতো? কার্বনের ধর্ম বিদ্যমান থাকতো। যদি নাইট্রোজেনের কথা বলতাম, নাইট্রোজেন পরমাণুর মধ্যে কি হয়? নাইট্রোজেনের ধর্ম থাকে, তাই না? আচ্ছা, তাহলে পরমাণু কি? পরমাণু হচ্ছে মৌলের ক্ষুদ্রতম কণা, যাকে যাকে পরমাণু বলে। হ্যাঁ, তাহলে মৌলের ক্ষুদ্রতম কণা যা কি করবে? ওই মৌলের রাসায়নিক ধর্ম বহন করবে। একটু আগে যা বললাম যে অক্সিজেনের মৌলে কি থাকবে? অক্সিজেনের ধর্ম থাকবে, কার্বনে কার্বনের ধর্ম থাকবে, এবং নাইট্রোজেন পরমাণুতে নাইট্রোজেনের ধর্ম থাকবে। এবং এরা কি করে? পরমাণুগুলোকে রাসায়নিক বিক্রিয়ায় আর ভাঙা যায় না। ওকে, তাহলে খেয়াল করো এখানে, হ্যাঁ, তাহলে এই যে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি পরমাণু বা অ্যাটম। এরপরে আসো অণু বা মলিকিউলস কি জিনিস। তো খেয়াল করো, যদি আমি এখানে O2 লিখি, হ্যাঁ, তাহলে এই যে O2, এখানে O2টা কয়টা অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত হয়েছে? নিশ্চয়ই দুইটা অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত হয়েছে, তাই না? আচ্ছা, এরপরে যদি আমি কার্বন ডাইঅক্সাইডের কথা বলতাম, তাহলে কার্বন ডাইঅক্সাইডে কি হয়েছে? একটা কার্বন পরমাণু এবং দুইটা অক্সিজেন পরমাণু পরস্পর রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে। তাহলে অণু কাকে বলে? দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু যদি দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু যদি রাসায়নিক বন্ধনের মাধ্যমে পরস্পর যুক্ত থাকে, তাহলে তাকে অণু বা মলিকিউলস বলে। তাহলে এটাকে আমরা কি বলবো? কার্বন ডাইঅক্সাইডের অণু। এটাকে কি বলবো? অক্সিজেনের অণু। আচ্ছা, তাহলে খেয়াল করো, আমরা যদি উদাহরণ দেই, অক্সিজেনে কি হয়েছে? একটা অক্সিজেন অণুকে ভাঙলে দুইটা অক্সিজেন পরমাণু পাওয়া যাবে। তাইলে এখানে কি হয়েছে? দুইটি অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অক্সিজেন অণু গঠন করেছে। ওকে, এরপরে দেখো কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কি হয়েছে? আমরা যদি কার্বন ডাইঅক্সাইডকে ভাঙি, তাহলে একটা কার্বন পরমাণু পাবো, দুইটা অক্সিজেন পরমাণু পাবো, তাই না? একটা কার্বন পরমাণু, দুইটা অক্সিজেন পরমাণু এখানে পরস্পর রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইডের অণু গঠন করেছে। তাহলে খেয়াল করো, আগের স্লাইডটা যদি তোমরা খেয়াল করে থাকো, তাহলে দেখবে যে অণু হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে মৌলের অণু, আর একটা হচ্ছে যৌগের অণু। যৌগের অণু কাকে বলছি? যেখানে একাধিক মৌলিক পদার্থের অণু যুক্ত হবে। যেমন কার্বন ডাইঅক্সাইডে কি হয়েছে? দুইটা ভিন্ন ভিন্ন মৌল পরস্পরের সাথে যুক্ত হয়েছে, তাই না? একটা হচ্ছে কার্বন আর একটা হচ্ছে অক্সিজেন। তাহলে দুইটা ভিন্ন মৌল যেহেতু পাচ্ছি এখানে, তাহলে কার্বন ডাইঅক্সাইডকে আমরা বলবো যৌগের অণু। একইভাবে পানির ক্ষেত্রে যদি খেয়াল করো, পানিতে কি আছে? একটা হাইড্রোজেন পরমাণু আছে, অক্সিজেন পরমাণু আছে, অর্থাৎ দুইটা ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু আছে। তাহলে পানিটাও কি হবে? যৌগের অণু। পক্ষান্তরে যদি এখানে খেয়াল করো, হাইড্রোজেনের মধ্যে কি আছে? তুমি যদি হাইড্রোজেনকে ভাঙো, তাহলে হাইড্রোজেনই পাবে, দুইটা হাইড্রোজেনই পাবে। তাহলে যদি আমরা দেখি যে একটা
অণুকে ভাঙলে একই ধরনের মৌলিক পদার্থ যদি পাই তাহলে তাকে কি বলবো, মৌলের অণু। একইভাবে নাইট্রোজেনকে যদি ভাঙতাম কি পেতাম, দুইটা নাইট্রোজেন পাইতাম, তাই না? অর্থাৎ হচ্ছে একই ধরনের মৌল পাচ্ছি, সুতরাং এরা হচ্ছে মৌলের অণু। ওকে, আচ্ছা, তাহলে দেখো নাইট্রোজেনকে ভাঙলে দুইটা নাইট্রোজেন পাচ্ছি, আর পানিকে ভাঙলে ভিন্ন ভিন্ন ধরনের মৌল পাচ্ছি। আচ্ছা, প্রথমটাই খেয়াল করো, হ্যাঁ, ফার্স্টে প্রথমটাতে খেয়াল করো, প্রথমটাতে খেয়াল করো, নাইট্রোজেনকে ভাঙলে দুইটা নাইট্রোজেন পাচ্ছি, তাই না? তাহলে আমরা কি বলতে পারি যে মৌলের একাধিক পরমাণু যখন পরস্পরের সাথে যুক্ত হবে তখন তাকে বলবো মৌলের অণু। আর যৌগের অণু কাকে বলবো, ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু যখন পরস্পরের সাথে যুক্ত হবে, ফর এক্সাম্পল হাইড্রোজেন এবং অক্সিজেন যখন যুক্ত হবে তাদেরকে বলবো যৌগের অণু। ওকে, তাহলে এবার একটা কুইজ দাও তো, বলো তো হাইড্রোজেন এটা কি মৌলের অণু হবে? এটা কি অণু না পরমাণু? ফার্স্টে বলো, এটা অণু না পরমাণু? অবভিয়াসলি এটা কি হবে, একটা পরমাণু, তাই না? পরমাণু। আচ্ছা, এরপরে বলো তো কার্বন ডাইঅক্সাইড কি হবে? কার্বন ডাইঅক্সাইডকে ভাঙলে আমরা কি পাচ্ছি, কার্বন পাচ্ছি এবং দুইটা অক্সিজেন পাচ্ছি, তাই না? কার্বন অক্সিজেন, তাহলে এটা অবশ্যই কি হবে, অণু হবে, কারণ অণুতে কি হয়, একাধিক পরমাণুগুলো রাসায়নিক বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে, তাহলে কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে অণু। আরো স্পেসিফিক ভাবে যদি আমরা বলি, বলতো কার্বন ডাইঅক্সাইড কি মৌলের অণু হবে না যৌগের অণু হবে? আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডকে ভাঙলে যেহেতু ভিন্ন ভিন্ন ধরনের মৌলিক পদার্থ পাওয়া যায়, সুতরাং কার্বন ডাইঅক্সাইডটা কি হবে, যৌগের অণু। ওকে, আচ্ছা, এরপরে বলতো অক্সিজেন O2, আচ্ছা এটা তো মৌলের অণু হবে। কপার সালফেট, এটা বলতো এটা কি হবে? অবভিয়াসলি এটা হবে অণু, তাই না? আমরা যদি আরো স্পেসিফিক ভাবে বলি, কপার সালফেটে কি হচ্ছে, কপার, সালফার এবং অক্সিজেন তিনটা ভিন্ন ভিন্ন ধরনের মৌলিক পদার্থ আছে, তাই না? তাহলে এটা কি হবে, এটা হবে যৌগের অণু। হ্যাঁ, তাহলে কপার সালফেট হচ্ছে যৌগের অণু। হ্যাঁ, কপার সালফেট হচ্ছে যৌগের অণু। ওকে, একইভাবে যদি আমরা খেয়াল করি, বলতো নাইট্রোজেন N2 এটা কি হবে, এটা হবে মৌলের অণু। পটাশিয়াম ডাইক্রোমেট এটা কি হবে, এটা হবে যৌগের অণু। এরপর সালফিউরিক অ্যাসিড, তো এভাবে আরো কতগুলো এক্সাম্পল আছে, তো তোমরা এগুলো কমেন্ট সেকশনে জানিয়ে দিবে যে এরা কি মৌলের অণু হবে না যৌগের অণু হবে নাকি পরমাণু হবে। ওকে, তো চলো এবার আমরা এর একটি অতি গুরুত্বপূর্ণ অংশ যা ম্যাথে আমাদের প্রায়ই করতে হবে, সেটা হচ্ছে আণবিক ভর বের করতে হবে। তো চলো আমরা এই অধ্যায়টি পুরোপুরিভাবে শুরু করার আগে কিভাবে আণবিক ভর বের করতে হয় তা জেনে নিই। আচ্ছা, আণবিক ভর কি, কোনো পদার্থের অণুতে বিদ্যমান। আচ্ছা, তো ধরো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, উদাহরণস্বরূপ আমি যদি H2SO4 নিই, হ্যাঁ, তাহলে এটা একটা পদার্থ, এই পদার্থের অণুতে বিদ্যমান সকল পরমাণু, পরমাণু কারা কারা আছে, এখানে কয়টা পরমাণু আছে, এখানে আছে হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন। তো বলতেছে সকল পরমাণুর পারমাণবিক ভর যোগ করলে ওই অণুর আণবিক ভর পাওয়া যাবে। তাহলে চলো আমরা এই পরমাণুগুলোর পারমাণবিক ভর যোগ করি। হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, 1, কয়টা আছে, দুইটা, তাহলে 1 into 2 করব, প্লাস সালফারের পারমাণবিক ভর কত, 32, হ্যাঁ, আছে কয়টা, একটা, তাহলে 1 দিয়ে গুণ দিব, প্লাস অক্সিজেন আছে কয়টা দেখো তো, অক্সিজেন আছে 4টা, অক্সিজেনের ভর কত, 16, তাহলে 16 into 4 করব, হ্যাঁ 16 into 4 করব, তাহলে দেখো 2 প্লাস 32 প্লাস 16 4 হচ্ছে 64, তাহলে এখানে কত আসে, 98 গ্রাম। তাহলে আমরা এখানে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত পাচ্ছি, 98 গ্রাম। ওকে, তাহলে এভাবে আমরা কি করতে পারি, আণবিক ভর বের করতে পারি। তো চলো আরো কিছু এক্সাম্পল দেখে নিই। আচ্ছা, ফর এক্সাম্পল ধরো ক্লোরিনের আণবিক ভর কত, ক্লোরিনকে যদি আমরা ভাঙি, ক্লোরিনের পারমাণবিক ভর কত, ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5, ক্লোরিন আছে কয়টা, দুইটা,
তাহলে 2 দিয়ে গুণ দিব, তাহলে ক্লোরিনের আণবিক ভর আসবে কত? 71 গ্রাম। ক্লোরিন অণুর আণবিক ভর হচ্ছে 71 গ্রাম। ওকে, আচ্ছা, তাহলে এখানে কি করতেছি আমরা, খেয়াল করো তো, পারমাণবিক ভরকে পরমাণুর সংখ্যা দিয়ে গুণ দিচ্ছি, তাই না? ওকে, এভাবে আণবিক ভর বের করতে হয়। আচ্ছা, বলো তো তাহলে সোডিয়াম ক্লোরাইডের পারমাণবিক ভর, সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত হবে? কি করতে হবে বলো তো? সোডিয়ামের ভর জানি কত? 23। ক্লোরিনের কত জানি? ক্লোরিনের জানি হচ্ছে 35.5। তাহলে 23 প্লাস 35.5 করব, তাই না? 23 প্লাস 35.5 যদি করি তাহলে আসবে কত? 58.5 গ্রাম। ওকে, এরপরে বলো তো কপার সালফেট ইন্টু 5 অনু পানি, এটাকে কি বলে বলো তো? এটা কিসের সংকেত? ওকে, তোমরা জানো অবশ্যই এটা হচ্ছে তুতের সংকেত, তাই না? আচ্ছা, তাহলে এটার আণবিক ভর কিভাবে বের করবে? ফার্স্ট অফ অল, কপারের পারমাণবিক ভর হচ্ছে 63.5। আচ্ছা, এরপরে তোমরা জানো সালফারের কত? সালফারের হচ্ছে 32। অক্সিজেনের কত জানো? অক্সিজেনের হচ্ছে 16। হ্যাঁ, হাইড্রোজেনের 1। তাহলে কি এটার আণবিক ভর বের করতে পারবে না? অবশ্যই বের করতে পারবে। কি করতে হবে? কপার সালফেটের পারমাণবিক ভর 63.5 বসিয়ে দিলাম, সালফারের 32 বসায় দিলাম, অক্সিজেন দেখো আছে কয়টা? 4টা, তাহলে 16 ইন্টু 4। এরপরে খেয়াল করো, হ্যাঁ, এরপরের অংশটুকু খেয়াল করতে হবে। হ্যাঁ, এরপরের অংশটুকু খেয়াল করতে হবে। দেখো এখানে হাইড্রোজেন পরমাণু আছে কয়টা? যদি সামনে দেখো 5 থাকে বা যে কোনো একটা সংখ্যা আছে, তাহলে কি করতে হবে? 5 ইন্টু হাইড্রোজেনের যে হাইড্রোজেন আছে কয়টা এখানে? 5। 5:2 মানে কি 5 ইন্টু 2 করতে হবে। 5 ইন্টু 2 যদি করো তাহলে আসে কত? 10। এর মানে এখানে টোটাল হাইড্রোজেন আছে 10টা। হাইড্রোজেনের ভর কত? 1। তাহলে 1 ইন্টু 10 করলাম। এরপর দেখো অক্সিজেন আছে কয়টা? অক্সিজেন আছে 5টা, তাহলে অক্সিজেনের ভর 16। 16 দিয়ে 5কে গুণ দিব। হ্যাঁ, তাহলে কত আসবে? আচ্ছা, তো যদি আমরা ক্যালকুলেট করি তাহলে তুতের আণবিক ভর আসে কত? 249.5 গ্রাম। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এরপরে এবার আমরা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বা এই অধ্যায় যা দিয়ে শুরু হয়েছে মোলের কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আচ্ছা, মোল কি? কোন রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর বা আণবিক ভর। পারমাণবিক ভর কখন? ধরো কার্বন, কার্বনের ক্ষেত্রে কি হবে? কার্বন একটা পরমাণু, তাহলে পরমাণুর ক্ষেত্রে কি হয়? পারমাণবিক ভর, তাই না? পরমাণুর ক্ষেত্রে কি হয়? পারমাণবিক ভর। আর যদি আমি অণু বলতাম, ধরো কার্বন ডাইঅক্সাইড, অণুর ক্ষেত্রে কি হবে? অণুর ক্ষেত্রে হবে আণবিক ভর। কার্বনের পারমাণবিক ভর কত? 12 গ্রাম। আর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? 44 গ্রাম। আণবিক ভর কিভাবে বের করতে হয় তা তো আমরা প্রিভিয়াস স্লাইডে দেখেই আসলাম। তাহলে আণবিক ভরকে বা পারমাণবিক ভরকে যখন গ্রাম এককে প্রকাশ করব তখন আমরা কি পাবো? তখন ওই পদার্থের 1 মোল পাবো। আচ্ছা, তাহলে বলো তো 1 মোল কার্বন ডাইঅক্সাইড কত গ্রাম? 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে 44 গ্রাম। 1 মোল কার্বন ডাইঅক্সাইড 44 গ্রাম। আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে বলো তো 1 মোল অক্সিজেন, হ্যাঁ, 1 মোল অক্সিজেন কত গ্রাম হবে? 1 মোল অক্সিজেন কত গ্রাম হবে? তো অক্সিজেনের 1 মোল কিভাবে পাবো? অক্সিজেনকে আণবিক ভর বের করব। তাহলে আণবিক ভর যদি বের করি তাহলে আসে 16 ইন্টু 2, 32 গ্রাম। তাহলে 1 মোল অক্সিজেন মানে 32 গ্রাম অক্সিজেন। ওকে, তো আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। ওকে, তাহলে চলো আমরা আরো কিছু উদাহরণ দেখে নেই। অক্সিজেনেরটা তো আমরা দেখলাম। আচ্ছা, কার্বনের ক্ষেত্রে কার্বনেরটাও দেখেছি। কার্বনের কত হবে? কার্বনের 1 মোল হচ্ছে 12 গ্রাম। আর কার্বন ডাইঅক্সাইডের 1 মোল কত হবে? 44 গ্রাম। ওকে, আচ্ছা, এরপরে বলো তো পানির 1 মোল কত গ্রাম হবে? তো পানির 1 মোল কিভাবে বের করব? পানির আণবিক ভর কে গ্রাম এককে প্রকাশ করলে যা আসবে তাই হবে পানির 1 মোল। তাহলে হাইড্রোজেনের হচ্ছে 1 ইন্টু 2 প্লাস অক্সিজেনের হচ্ছে 16।
তাহলে পানির আণবিক ভর কত আসে? 18 গ্রাম। আচ্ছা, তাহলে 1 মোল পানি মানে কত গ্রাম? 1 মোল পানি মানে কত গ্রাম? 1 মোল পানি মানে হচ্ছে 18 গ্রাম। 1 মোল পানি হচ্ছে 18 গ্রাম। ওকে। আচ্ছা, এরপরে নেক্সটে আসো, ক্লোরিনের 1 মোল কত গ্রাম হবে? ক্লোরিনের আণবিক ভর বের করব। আচ্ছা, আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করব। ক্লোরিনের হচ্ছে 35.5 ইন্টু 2, তাহলে হচ্ছে 71 গ্রাম। তাহলে 1 মোল ক্লোরিন মানে 71 গ্রাম ক্লোরিন। ওকে। এরপরে আসো নেক্সট এক্সাম্পলে, সালফিউরিক অ্যাসিডের 1 মোল কত গ্রাম? তো আমরা প্রিভিয়াস স্লাইডেই দেখে এসেছি যে সালফিউরিক অ্যাসিডের 1 মোল হচ্ছে 98 গ্রাম। আচ্ছা, এরপরে আসো নেক্সট টপিকে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে যে কোনো পদার্থের 1 মোল তার আণবিক ভর বা পারমাণবিক ভরের সমান, তাই না? যে কোনো পদার্থের 1 মোল তার আণবিক ভর বা পারমাণবিক ভরের সমান। আর যে কোনো পদার্থের 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু, পরমাণু বা আয়ন থাকে। আচ্ছা, এবার দেখো অ্যাভোগাড্রো সংখ্যক বলতে কি বোঝাচ্ছি? অ্যাভোগাড্রো সংখ্যক বলতে কি বোঝাচ্ছি? অ্যাভোগাড্রো সংখ্যক বলতে বোঝায় 6.02 × 10⁻23। ইতালিয়ান বিজ্ঞানী অ্যামেডিও অ্যাভোগাড্রো তিনি দেখেছেন, পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন যে যে কোনো পদার্থের 1 মোলে 6.02 × 10⁻23 সংখ্যক অণু, পরমাণু বা আয়ন থাকে। আচ্ছা, তো তার নাম অনুসারে এই সংখ্যাটিকে কি বলা হয়? অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। তাহলে আমরা কি বলতে পারি বলতো? 1 মোল অক্সিজেনের অণু কতটুকু থাকবে? অক্সিজেনের অণু থাকবে অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে 1 মোল অক্সিজেন অণু থাকবে 6.02 × 10⁻23টি। আচ্ছা, তাহলে বলতো 1 মোল অক্সিজেন পরমাণু কতগুলো থাকবে? 1 মোল অক্সিজেন পরমাণু কয়টা থাকবে? খেয়াল করো, একটা অক্সিজেন অণুতে অক্সিজেন থাকে 2টা। তাহলে 1 মোল অক্সিজেন মানে এতগুলো অক্সিজেন, 6.02 × 10⁻23টি অক্সিজেন। তাহলে 1 মোল অক্সিজেন পরমাণু কয়টা থাকবে? এতকে যদি আমি 2 দিয়ে গুণ দেই, আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি? 1 মোল অক্সিজেন পরমাণু থাকবে 6.02 × 10⁻23 × 2t। ওকে। তাহলে আবার আমরা কি দেখেছি যে যে কোনো পদার্থের 1 মোল হচ্ছে তার আণবিক ভরের সমান। তাহলে 1 মোল অক্সিজেন মানে কত গ্রাম হবে? 1 মোল অক্সিজেন মানে 32 গ্রাম অক্সিজেন। তাহলে 32 গ্রাম অক্সিজেনে অণু থাকে কতগুলো? অ্যাভোগাড্রো সংখ্যক, তাই না? আচ্ছা, আবার আমরা বলতে পারি যে 32 গ্রাম অক্সিজেনে পরমাণু থাকবে 6.02 × 10⁻23 × 2t। কেন এটা বলতে পারলাম? কারণ দেখো, একটা অক্সিজেন পরমাণুর সাথে একটা অক্সিজেন অণুকে ভাঙলে 2টা অক্সিজেন পরমাণু পাওয়া যায়। তাহলে 32 গ্রামে অক্সিজেন পরমাণু থাকবে, অ্যাভোগাড্রো সংখ্যাকে 2 দিয়ে গুণ দিব। তো এই বেসিক কনসেপ্ট গুলো কিন্তু তোমাদের বুঝতে হবে। তো তোমরা যদি এইভাবে একটা তথ্যকে এই বিভিন্নভাবে উপস্থাপন করতে পারো, তাহলে এই অধ্যায়ের ম্যাথ গুলো করা তোমাদের জন্য খুব ইজিয়ার হবে। আচ্ছা, তাহলে চলো আমরা কিছু, আচ্ছা, এইখানে দেখো মোল কাকে বলে? মোল কাকে বলে? তো এই ডেফিনেশনটা প্রায়ই বোর্ডে এসে থাকে। হ্যাঁ, মোল কাকে বলে? আচ্ছা, তো চলো আমরা খুব সহজেই দেখে নেই মোল কাকে বলে। অলরেডি তোমরা বলতে পারবে যে কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু, পরমাণু বা আয়ন থাকে সেই পদার্থের পরিমাণকেই মোল বলা হয়। আচ্ছা, তো এটা ট্রিপল স্টার দাও, বোর্ডে প্রায়ই এই ডেফিনেশনটা এসে থাকে। আচ্ছা, নেক্সটে দেখো আমরা এবার কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। আচ্ছা, প্রথমেই দেখো বলছে একটা পানির অণুর ভর কত? একটি পানির অণুর ভর কত? আচ্ছা, একটা পানির অণুর ভর কি আমরা জানি? না, জানি না, কিন্তু আমরা ম্যাথমেটিক্যালি বের করতে পারবো। কিভাবে বলো তো? আচ্ছা, তোমরা কি জানো না যে 1 মোল পানি মানে কত গ্রাম? 1 মোল পানি, 1 মোল H2O মানে কত গ্রাম হবে? তার আণবিক ভরের সমান হবে, তাই না? আণবিক ভরের সমান।
আবার আমরা কি এটা বলতে পারি না যে এক মোল পানিতে হ্যাঁ, এক মোল পানিতে কতগুলা অণু আছে? এক মোল পানিতে পানির অণু আছে অ্যাভোগাড্রো সংখ্যক, তাই না? 6 পয়েন্ট। আচ্ছা, এক মোল পানির ভর কত বলতে পারবো না? এক মোল পানির ভর হচ্ছে 18 গ্রাম। তাইলে আমরা কি বলতে পারি না যে এক মোল পানি যদি 18 গ্রাম হয়, তাহলে এক মোলে অণু থাকে কতগুলো? এক মোলে অণু থাকে অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে কি আমরা বলতে পারি না যে 6.02 ইন্টু 10⁻23টি পানির অণুর ভর হচ্ছে 18 গ্রাম? হ্যাঁ, অবভিয়াসলি আমরা বলতে পারি। আচ্ছা, তাহলে একটা পানির অণুর ভর কত হবে? একটি পানির অণুর ভর হবে, যদি আমরা কি করি, 18 ডিভাইডেড বাই 6.02 ইন্টু 10⁻23 গ্রাম। ওকে, এটা ক্যালকুলেট করলে যেটা আসবে ওইটাই হবে আনসার। তো চলো আমরা সলিউশনটা দেখে নিই। হ্যাঁ, আচ্ছা, তাহলে খেয়াল করো, এক মোল পানি মানে 18 গ্রাম পানি। তাহলে এক মোল পানির অণুর ভর 18 গ্রাম। তাহলে 6.02 ইন্টু 10⁻23টি পানির অণুর ভর কত হবে? 18 গ্রাম। কেন এটা লিখতে পারলাম? কারণ আমরা জানি এক মোল পানি মানে এখানে অণু থাকবে কত? 6.02 ইন্টু 10⁻23। ওকে, তাহলে একটি পানির অণুর ভর আসবে 2.99 ইন্টু 10⁻23 গ্রাম। আচ্ছা, নেক্সট আসো, প্রবলেম 2। 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো সালফিউরিক অ্যাসিডের অণু আছে? আচ্ছা, এখানে খেয়াল করো, 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো সালফিউরিক অ্যাসিডের অণু আছে, তাই না? আচ্ছা, 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো অণু আছে এটা তো আমরা জানি না, তাই না? কিন্তু আমরা এটাও ম্যাথমেটিক্যালি বের করতে পারবো। কিভাবে? আমরা তো জানি যে 1 মোল সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ, 1 মোল সালফিউরিক অ্যাসিড, 1 মোল H2SO4, 1 মোল সালফিউরিক অ্যাসিড কত গ্রাম? 98 গ্রাম, তাই না? আচ্ছা, 98 গ্রাম। তাহলে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো অণু আছে বলো তো? অ্যাভোগাড্রো সংখ্যক 6.02 ইন্টু 10⁻23টি। আচ্ছা, তাহলে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো অণু থাকবে? 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণু থাকবে 6.02 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 98টি। আচ্ছা, এইটা ক্যালকুলেট করলে যেটা আসবে ওইটাই হবে আনসার। তো চলো আমরা সলিউশনটা দেখে নেই। আচ্ছা, দেখো, 1 মোল সালফিউরিক অ্যাসিডে অণু আছে 6.02 ইন্টু 10⁻23টি। তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিড অণুর ভর কত? 98 গ্রাম। 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণু আছে অ্যাভোগাড্রো সংখ্যকটি, তাই না? আচ্ছা, তাহলে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো অণু থাকবে? 6.02 ইন্টু 10⁻23 কে 98 দিয়ে ভাগ করব, তাহলে কত আসবে? 6.14 ইন্টু 10⁻21টি। ওকে, নেক্সট প্রবলেমে আসো। বলছে 5 গ্রাম পানিতে কত মোল পানির অণু বিদ্যমান? আচ্ছা, 5 গ্রাম পানিতে কত মোল পানি বিদ্যমান এইটা তো আমরা জানি না, কিন্তু আমরা কি জানি বলতো? 18 গ্রাম পানি, হ্যাঁ, পানির আণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে কত হবে? 18 হবে। তাহলে আমরা কি বলতে পারি না যে 18 মানেই তো 18 গ্রাম পানি মানে কত মোল? 1 মোল। 18 গ্রাম পানিতে পানি মানে কি 1 মোল পানি। আচ্ছা, 18 গ্রাম পানি মানে যদি 1 মোল পানি হয়, তাহলে 1 গ্রাম পানি মানে কত মোল? 1 গ্রাম পানি হবে 1/18। তাহলে 5 গ্রাম পানিতে কত মোল হবে আমরা বের করতে পারবো না? 5 ডিভাইডেড বাই 18। তো এটা করলে যেটা আসবে ওইটাই হবে আনসার। তো চলো আমরা সলিউশনটা দেখে নিই। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি? পানির আণবিক ভর মানে কি? পানির 1 মোল। তাহলে 18 গ্রাম পানি মানে কি 1 মোল পানি। তাহলে 1 গ্রামে কত? 5 গ্রামে কত মোল? তাহলে আনসার আসে 0.277 মোল পানি। ওকে,
তো এটা হচ্ছে আমাদের লাস্ট প্রবলেম, যেটা তোমাদের নিজে করো, হ্যাঁ, বোর্ড বইয়ের শেষে নিজে করো বলে এই প্রবলেমটা দেওয়া হয়েছে, হ্যাঁ, সেলফ অ্যাসেসমেন্ট। তো চলো আমরা এটা করি। হ্যাঁ, তো এই প্রবলেমটা আমি করে দেওয়ার আগে তোমরা নিজেরা একবার ট্রাই করে দেখবে যে এই প্রবলেমটা তোমরা সলভ করতে পারছো নাকি। তো এই প্রবলেমটা যদি তোমরা সলভ করতে পারো, তাহলে তোমাদের আগে আমি যে যতগুলো বেসিক পড়িয়েছি সবগুলোই তোমরা প্রপারভাবে বুঝতে পেরেছো আর বুঝতে পারবে। ওকে, তাহলে চলো আমরা ম্যাথটা সলভ করি। ফার্স্টে দেখো 1 মোল সালফিউরিক অ্যাসিড অণুর ভর কত, 98 গ্রাম, তাই না? তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিড অণুর ভর যদি 98 গ্রাম হয়, তাহলে আমরা কি বলতে পারি যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের অণু থাকবে কতগুলো? সালফিউরিক অ্যাসিডের অণু থাকবে অ্যাভোগাড্রো সংখ্যক। আচ্ছা, তাহলে আমরা বের করতে পারবো না যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো অণু আছে? অবভিয়াসলি বের করতে পারবো। সেটা কত? 6.14 ইন্টু 10⁻21t। আচ্ছা, এবার খেয়াল করো তো আমরা কি জেনেছি। হ্যাঁ, সালফিউরিক অ্যাসিডের যৌগটা খেয়াল করো। এখানে সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন পরমাণু কয়টা আছে? একটা সালফিউরিক অ্যাসিড যৌগে হাইড্রোজেন পরমাণু থাকে 2টা, তাই না? তাহলে একটা সালফিউরিক অ্যাসিডে সালফার কয়টা থাকে? সালফার পরমাণু থাকে একটি সালফিউরিক অ্যাসিড যৌগে অক্সিজেন পরমাণু থাকে কয়টা? 4টা। কেন এই সংখ্যাটা গুরুত্বপূর্ণ এখন বুঝতে পারবে। তাহলে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন পরমাণু কয়টা থাকবে? 1 গ্রামে যতগুলা থাকে তার সাথে 2 গুণ হবে, কারণ একটা হাইড্রোজেন পরমাণুর সাথে একটা সালফিউরিক অ্যাসিড যৌগে যেহেতু হাইড্রোজেন পরমাণু 2টা আছে, তাহলে এখানে কত দিয়ে গুণ দিতে হবে? 2 দিয়ে গুণ দিতে হবে। একইভাবে সালফার পরমাণু আছে একটি, তাই 1 দিয়ে গুণ দিব। অক্সিজেন পরমাণু আছে 4টি, তাই 4 দিয়ে গুণ দিব। ওকে, তাহলে এটাই হচ্ছে এই ম্যাথের আনসার। তো চলো এবার আমরা কিছু বোর্ডে আসা এমসিকিউ সলভ করি। বলতো অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? তোমরা নিশ্চয়ই জানো যে অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে 6.02 ইন্টু 10⁻23t, তাই না? 6.02 ইন্টু 10⁻23t। আচ্ছা, অনেক সময় অপশনে এইটাও দেখতে পেতে পারো যে 6.023 ইন্টু 10⁻23, দুইটাই কারেক্ট। ওকে, তাহলে আনসার কোনটা আছে দেখো তো। আনসার হবে খ নাম্বার। আচ্ছা, এরপরে চলো, এক অণু ফেরিক কার্বনেটে পরমাণুর সংখ্যা কত? তো এটার জন্য আমাদের ফেরিক কার্বনেট যৌগটা লিখতে জানতে হবে। আচ্ছা, দেখো এখানে আমি লিখে রেখেছি। তাহলে এখানে ফেরাস বা ফেরিক আছে কয়টা? আয়রন পরমাণু আছে 2টা, কার্বন পরমাণু আছে কয়টা? 3টা, আর অক্সিজেন কয়টা আছে বলো তো? অক্সিজেন নিচে যদি এভাবে থাকে তাহলে কি করতে হয়? গুণ করে দিতে হয়, 3 ইন্টু 3 করতে হয়। তাহলে অক্সিজেন পরমাণু আছে 9টা, তাই না? তাহলে আয়রন আছে 2টা, কার্বন আছে 3টা, 2 আর 3 5 প্লাস 9, তাহলে মোট কত হলো? 14, তাই না? তাহলে এখানে অক্সিজেন পরমাণু কয়টা হবে? টোটাল 14টি। ফেরিক কার্বনেটে পরমাণুর সংখ্যা কত হবে? টোটাল 14টি। আচ্ছা, এরপরে আসো 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে মোট অণুর সংখ্যা কত? তো আমরা কি জানি বলতো? কার্বন ডাইঅক্সাইডের 1 মোল, হ্যাঁ, 1 মোল কার্বন ডাইঅক্সাইড কত গ্রাম? 1 মোল কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 44 গ্রাম। আর আমরা কি জানি 1 মোলে অণু থাকে 6.02 ইন্টু 10⁻23t, তাই না? তাহলে 44 কার্বন ডাইঅক্সাইডের 1 মোল যেহেতু 44 গ্রাম, তাহলে 44 গ্রামেও তো এতগুলো সংখ্যক অণু থাকবে, তাই না? তাহলে আনসার কত হবে? 6.02 ইন্টু 10⁻23t। তো আজ এ পর্যন্তই। তোমাদের যদি স্টাডি টিউব এডুকেশন চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।